ছাত্রদল যখন মাঠে ময়দানে গুলি খাইতেছিল, গুম হইতেছিল, বাড়িতে থাকতে পারতেছিল না, ওই সময় শিবিরের যারা তারা গুপ্ত হয়ে দাওয়াতি কাজ করতেছিল। যারা জামাত শিবির না, জামাত শিবির হল ক্যাডার ভিত্তিক, তারা 1 to 1 গিয়ে ব্রেইন ওয়াশ করে, মগজ দোলা করে একজনকে এমনভাবে কনভিন্স করে যে দেখা গেল যে সে আপনার জন্য শহীদ হতে রাজি হয়ে যায়। বর্তমান যে জেনারেশন তারা কিন্তু ইসলাম ফোবিয়াটা পছন্দ করে না, ইসলাম বিদ্বেষটা। এই জায়গাটাই সবচেয়ে বেশি সুযোগ ছিল হলো ছাত্রদলের কিভাবে কাউন্টার করার। কিভাবে নারী নেতৃত্ব হারাম, পাশে বসলা আরাম, এই নেগেটিভ ছাত্রদল দাঁড় করাইতে পারে না। ছাত্রদল এমন একটা নেগেটিভ দিয়েছে যেটা তার সাথে কোনোভাবে রিলেভেন্ট না, এটা উল্টা বুমেরাং হয়েছে। একটা সারপ্রাইজিং ফ্যাক্টর হচ্ছে যে বাকি সবাই ভোট দিক, কিন্তু নারীরা তো শিবিরকে হয়তো বা ভোট দিবে না। আপনি আজকে এখন গিয়ে ওখানে জরিপ চালিয়ে দেখেন কই পার্সেন্ট শিবির করে, আপনি যে পরিমাণ ভোট পাইছে পরিমাণ আপনি শিবির পাবেন না। এই ডাকসুর হার মূলত তারেক রহমানের হার। একটা অ্যানালাইসিসের সুযোগ আছে। বিএনপির ব্যাপারে এখন সতর্ক হওয়া খুব জরুরি। তারা যদি মনে করে ওই হাইপে থেকে আমরা 250 আসন পেয়ে যাবো, অটোমেটিক জিতে যাবো, এটা ভুল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলুক যে আমি ইসলামী শরিয়া কায়েম করব, তারপর জিতে কিনা দেখি। আপনি রাজনীতিবিদ মানে আপনি নির্বাচন বিশেষজ্ঞ না, যার কারণে অনেক রাজনীতিদের জন্য হাইরা যায়। এনসিপি চাইলে আগামী সরকার গঠন করতে পারে অথবা সরকার গঠন অন্য কোথাও হইতে পারে, তার ওই পুঁজি আছে। এখন বিএনপি যদি নিজেরা মনে করে যে এমনি হয়ে যাবে, তাইলে হবে না। জামাত অথবা এনসিপি বিএনপির গাইল করে দিতে পারে, নির্বাচনের ময়দান ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের রেজাল্ট আমরা পেয়েছি। এই রেজাল্ট অনেকের কাছেই অনেক ধরনের আলাপের জন্ম দিচ্ছে। আমাদের এখন বিভিন্ন ধরনের সমাজের নানা অংশ এই নির্বাচনের ফলাফলকে বিভিন্নভাবে দেখছেন, আলোচনা করছেন, ক্রিটিক করছেন। আমরা জানি যে ডাকসু নির্বাচনে প্রায় 28টি পদের মধ্যে 23টি পদই জিতেছেন জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। এই যে প্যানেলের বিশাল জয় এবং ডাকসু নির্বাচনে অনেকের অনেক ধরনের প্রত্যাশাকে ছাপিয়ে যে রেজাল্ট আমরা আজকে দেখছি, সেই রেজাল্টকে কিভাবে বিশ্লেষণ করছেন রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট বা পলিটিক্যাল অ্যানালিস্টরা, সেই আলাপ করার জন্য পোস্টে আমরা আজ আছি। আপনাদের সাথে আছে আমি সাদিক মোহাম্মদ আলম, পূবে পশ্চিমের এক নতুন পর্বে। আমার সাথে আছেন মোহাম্মদ ইউনুস, যিনি লেখক, গবেষক এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। ইউনুস ভাই, আপনাকে পোস্টে স্বাগতম। ডাকসু নির্বাচনের ইলেকশন তো হলো, এই নির্বাচন নিয়ে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে শিবিরের যে জেতার কারণ, এর কারণ আপনি অ্যানালিস্ট হিসেবে, স্ট্র্যাটেজিস্ট হিসেবে কেমন করে দেখছেন? ডাকসু আসলে অনিয়মিত এবং দীর্ঘদিন ধরে না হওয়ার কারণে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এবং ডাকসু হবে কি না হবে এটা নিয়ে একটা বিতর্ক ছিল, অনিশ্চয়তা ছিল। এর কারণে কিন্তু যারা শিবিরের মতো ক্যাডার ভিত্তিক দল না, তারা কিন্তু অপ্রস্তুত ছিল। তারা ওভাবে প্রিপেয়ার্ড ছিল না যে শিবির যেভাবে ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, ভারতের বিজেপি কিংবা বাংলাদেশের জামাত, এদের যেভাবে অলওয়েজ ক্যাডার বাহিনী থাকে, সেভাবে গণমুখী যেগুলো রাজনৈতিক দল, বিএনপি, গণমানুষের, তারা কিন্তু ওরকম না। তো যার কারণে একটু তাড়াহুড়া, অস্থিরতা, ঘোষণা দিয়ে দেয়া, দেন অল্প সময়ের ক্যাম্পেইনিং, হুট করে দৌড়ঝাঁপ, এমন একটা অস্থির এবং একটা তাড়াহুড়া একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে যে যতটুকু ক্যাচ করতে পারছে আর কি। অপরিবর্তিত অবস্থা বলতে যার যেটা রাজনীতি সে অনুযায়ী সে রেজাল্ট পেয়েছে এই ডাকসু ইলেকশনে। হ্যাঁ, কেউ কিন্তু নির্বাচন করে নাই। এইটা মানে যদি ব্যাখ্যা করেন তাহলে কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা যেভাবে দেখি একটা নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পেইনিং, স্ট্র্যাটেজি, সেভাবে আপনি নির্বাচনটাকে দেখবেন না। আচ্ছা, এখানে দীর্ঘদিন ধরে যে রাজনীতিটা করছে ওই অনুযায়ী মানুষের মধ্যে যে পারসেপশন, হাইপ তৈরি হয়েছে, উঠো অনুযায়ী সে ভোট পাইছে। আপনি বলছেন যে মূল যে রাজনৈতিক দল, তার যে মাঠের রাজনীতি, সেই রাজনীতি ইমেজ, সেটাই স্ট্যাটাস কো হিসেবে ডাকসু নির্বাচনে কাজ করেছে। আচ্ছা, এমনকি যা একাত্তর ভোট, সুইং ভোট পেয়েছে অনেকে, সেটাও অলমোস্ট ফিক্স ছিল। একটা পারসেপশন ছিল। যেমন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন
এমনকি অনেকেই হয়তো ডাকসুর শিবির এবং ছাত্রদলের প্যানেলের নামও বলতে পারবে না, হুম, শিবিরের প্যানেলের। জি, তারা বলবে যে শিবির ছাত্রদল। রাইট, এখানে দলে দলে লড়াই হয়েছে, হুম, একটা নির্বাচন হয় নাই। হুম, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে শিবিরের প্যানেলের কি ন্যারেটিভ ছিল, জি, তার ক্যাম্পেইনের ট্যাগলাইন কি ছিল, হুম, কেউ বলতে পারবে না, কিন্তু উল্লেখযোগ্যভাবে কোনো দলেরই ওইভাবে বলা যাচ্ছে না। যাচ্ছে না। সিগনিফিক্যান্ট কোনো ক্যাম্পেইনিং, হুম, সিগনিফিক্যান্ট কোনো ধরনের স্ট্র্যাটেজি, হুম, সিগনিফিক্যান্ট কোনো ধরনের ন্যারেটিভ জি। এখানে আপনি পাবেন না। তাহলে ডাকসুতে এই এটাতে নির্বাচনে যে ছাত্র শিবির এতগুলি পদ পেল, হুম, এইটার পিছনে মূল নিয়ামক হিসেবে আপনি কোন ফ্যাক্টরগুলোকে দেখবেন? প্রথমত যেহেতু বললাম যে এটা আসলে নির্বাচন ছিল না, হুম। যার যার রাজনীতি ছিল, ওই রাজনীতি অনুযায়ী বাই প্রোডাক্ট যা পেয়েছে সেটা সে পেয়েছে। এখন কেউ তো এইটার কাউন্টার আর্গুমেন্ট এভাবে করতে পারে, বিএনপিরও তো রাজনীতি আছে, হুম, আর্গুয়েবলি বাংলাদেশের লার্জেস্ট রাজনৈতিক দলও বিএনপি। তাহলে যদি স্ট্যাটাস কো থেকেই ডাকসু নির্বাচন চলে আসে, রেজাল্ট চলে আসে, তাহলে বিএনপির কি এরকম ভরাডুবি হওয়ার কথা ছিল? গত 17 বছরে হুম, হুম, ছাত্রদল যখন মাঠে ময়দানে গুলি খাইতেছিল, গুম হইতেছিল, বাড়িতে থাকতে পারতেছিল না, ওই সময় শিবিরের যারা, জি, তারা গুপ্ত হয়ে দাওয়াতি কাজ করতেছিল। হুম, তারা যে রাজনীতিটা করতে পারছে, তারা যে রিসোর্স বানাইতে পারছে, ওটা কিন্তু বিএনপি বানাইতে পারে নাই। কিন্তু শিবিরকে হয়তো জিজ্ঞেস করলে বা জামাত ইসলামকে জিজ্ঞেস করলে বলবে যে আমাদেরও অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, হুম, জেল জুলুমের শিকার হয়েছে, তারা এলাকায় থাকতে পারে নাই। কারণ আমরা জানি যে আওয়ামী লীগের আমলে জামাত শিবির ট্যাগ দিয়ে আসলে এদেরকে এক ধরনের পারসিকিউশনের মধ্যে রাখা হয়েছে, রাইট? সো শিবিরের পজিশন কিন্তু ওরকমই, তারা হয়তো বলে যে আমরাও আসলে এই সময় কেউই প্রপার রাজনীতি বা দাওয়াতি কাজ যেটা আপনি বলছেন সেটার মধ্যে থাকতে পারিনি। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? সেক্ষেত্রে তারা কিন্তু একটা গুপ্ত রাজনীতি করেছে, জি, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেছে। যেটা ছাত্রদল করে নাই, আচ্ছা, বিএনপি করে নাই। হুম, বিএনপির কোনো এরকম গুপ্ত রাজনীতি ছিল না, না, তারা যে ক্যাডার বাহিনী ছিল না। জি, আর বিএনপি হলো গণমুখী রাজনৈতিক দল, হুম, ছাত্রদল হলো গণমুখী রাজনৈতিক দল, যেটা জামাত শিবির না। জামাত শিবির হলো ক্যাডার ভিত্তিক। হুম, তারা 1 to 1 গিয়ে ব্রেইন ওয়াশ করে, মগজ দোলা করে একজনকে এমনভাবে কনভিন্স করে হুম, যে দেখা গেলো যে সে আপনার জন্য শহীদ হতে রাজি হয়ে যায়। জি, তাদের যে পলিটিক্যাল মুভ, তাদের যে পলিটিক্যাল আইডিওলজি এবং বিএনপির যে পলিটিক্যাল আইডিওলজি, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। জি, এবং সে কারণে তাদের যে রাজনৈতিক কর্মসূচি, তাদের যে রাজনৈতিক মুভমেন্ট, সব কিছু আলাদা কিন্তু। জি, যার কারণে শিবির যেটা গুপ্তভাবে করতে পেরেছে, হুম, এখনও কিন্তু জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কি পরিমাণ কর্মী আছে, সমর্থক আছে। রাইট, ছাত্রদল যেভাবে প্রকাশ্য, সেভাবে শিবির না। জি, তাহলে গুপ্ত হলে যেটা সুবিধা, সেটা হলো আপনি কিন্তু দুনিয়াতে কে কোথায় উল্টাই যাচ্ছে এটা ম্যাটার না, ভিতরে ভিতরে তলে তলে আপনি আপনারটা গুছাই রাখতেছেন। জি, আর আপনি যেহেতু আদর্শিক দল, সেহেতু আপনি কিন্তু এমনভাবে গুছাচ্ছেন যে ওকে ব্রেইন ওয়াশ করে কমপ্লিটলি আপনি একদম বায়াস করে আপনার করে নিচ্ছেন। হুম, সে যেহেতু গণমুখী রাজনৈতিক দল না, হুম, হুম, তো যার কারণে আপনার শিবিরের এই ধরনের একটা বাস্তবতা ছিল, শিবির আর ছাত্র দলের। জি, এখানে তিনটা জিনিস সম্পূর্ণ আলাদা: ওকে, নির্বাচন, রাজনীতি এবং সরকার। আচ্ছা, তিনটা জিনিস একটা আরেকটার সাথে সম্পর্ক থাকলেও তিনটা জিনিস কিন্তু এক না। হুম, হুম, অনেকের দেখবেন অনেক ভালো রাজনীতি আছে, হুম, কিন্তু নির্বাচনে জিততে পারে না। জি, আমরা এরকম অনেক বাঘা বাঘা নির্বাচন করা এমপি পদে দাঁড়িয়ে থাকা লোককে হেরে যেতে দেখেছি। হয়ে গেছে। আবার আপনি অনেককে দেখবেন ভালো নির্বাচন করে জিতেও আসে ম্যান্ডেট নিয়ে, হুম, সরকার চালাইতে পারে না। রাইট, মিশরের মুরসি নিয়ে নেন, হুম, থাকতে পারে না। এই তিনটা জিনিস কিন্তু এক না। জি, এই তিনটা জিনিস কানেক্টেড হলেও হুম, আপনি যখন কাজ করতে যাবেন, হুম, তিনটা জিনিস কিন্তু স্পেশালাইজড একটা সেক্টর। নির্বাচনের জায়গায় নির্বাচনটা যেভাবে হওয়া দরকার ছিল, জি, প্রপারলি স্ট্র্যাটেজি নিয়ে ক্যাম্পেইনিং, ন্যারেটিভ সেট করা, হুম, সেভাবে ছাত্রদল করে নাই জি, বা করতে পারে নাই কোনো কারণে। হুম, এক্ষেত্রে শিবিরের যে রাজনীতি, সে রাজনৈতিক ফায়দা তো সে পেয়েছে, মূলত এখানে 4টি ফ্যাক্টর কাজ করেছে। আচ্ছা, সেই 4টি ফ্যাক্টর কি কি? এক নম্বর হল ইসলাম। হুম, তারা যেহেতু ইসলামী রাজনীতি করে, সেহেতু বর্তমান যে জেনারেশন, তারা কিন্তু ইসলাম ফোবিয়াটা পছন্দ করে না, রাইট, ইসলাম বিদ্বেষটা। জি, তারা অনেকেই ইসলাম চর্চা করতে না পারলেও পুরোপুরি রেসপেক্ট করে, হুম, এবং তারা ইসলামী ফোবিয়াকে পছন্দ করে না, করে না। হয়তোবা। তো
এই কারণে ইসলামিক যারা মাইন্ডেড তাদের একটা সাপোর্ট তারা পেয়েছে ভোট ব্যাংক। আচ্ছা, ইন্টারেস্টিংলি এই জায়গাটাই সবচেয়ে বেশি সুযোগ ছিল হলো ছাত্রদলের কিভাবে কাউন্টার করার। কিভাবে? ছাত্রদল যেটা করেছে সেটা হলো তারা ওই যে বললাম নির্বাচন করে নাই, হুম তারা কি করলো যে তারা নারী হেনস্থা নিয়ে অভিযোগ দিয়ে বসলো শিবিরের বিরুদ্ধে। হুম শিবিরের বিরুদ্ধে নারী হেনস্থার অভিযোগ আপনার ন্যারেটিভ বানাতে 20 বছর লাগবে বাংলাদেশে। হুম এটা কেউ বিশ্বাস করবে না, এটা তাদের সাথে যায় না, এটা রিলেভেন্ট না। হুম তাদের এগেনিস্টে যাইতে হলো ইসলামের ন্যারেটিভ, জি যে তুমি ইসলামের নামে ভণ্ডামি করতেছো। জি তার আসনেই তার সাথেই অনেকেই ছিল যারা বেপরদা নারী হইতো, হুম তাদের Quote- রাজনীতির quote সাথে unquote কোট বেপরদা। আনকোট তাদের সাথে কিন্তু ওই রাজনীতিটা যায় না। জি তারা নিজেরাই কিন্তু বলে যে পর্দাসীন বা হুম তারা নিজেরাই কোরআন বা হাদিস এটা মেনটেন করে, তাদের রাজনীতি হলো ইসলামের রাজনীতি। হুম কিন্তু তারা ডাকসুদে যেটা করেছে হুম এটা কিন্তু ইসলামের নামে ভণ্ডামি হয়েছে। হুম কিন্তু এই জিনিসটা নারী নেতৃত্ব হারাম, পাশে বসলা আরাম, এই নেগেটিভ ছাত্রদল দাঁড় করাইতে পারে না। ছাত্রদল এমন একটা নেগেটিভ দিয়েছে যেটা তার সাথে কোনোভাবে রিলেভেন্ট না, এটা উল্টা বুমেরাং হয়েছে। হুম যে ইসলাম শিবিরের জন্য এখানে পজিটিভ হয়েছে, সেটা শিবিরের জন্য সবচেয়ে বড় নেগেটিভ নেগেটিভ হইতে পারত, মানে যেটা ছাত্রদল হয়তো বা করতে পারতো কিন্তু করে নাই। পারে নাই আচ্ছা, বা করে এটা একটা পয়েন্ট, মানে এক ইসলামকে নাম্বার আপনি বলছেন একটা ফ্যাক্টর। ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হলো জুলাই। জুলাই, আচ্ছা কিভাবে? জুলাইয়ের ক্ষেত্রে সাদিক খাইম একটা জুলাইয়ের হিরো হিসেবে এখানে আলাপে আসছে। হুম হুম কিন্তু জুলাই আসলে সাদিক খাইম যে কি করছে ফ্রন্ট লাইনে যেহেতু সে করে নাই, জি এটা কারো কাছে আসলে ক্লিয়ার না। আচ্ছা পিছন থেকে বিভিন্ন যা আসতেছে সেটা মানুষ জানতেছে, সেটার উপর চলতেছে। সমস্যাটা হলো সাদিক খাইম কিংবা জামাত শিবির জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার এনসিপি কিংবা বিভিন্ন সাংবাদিকরা নিজেরাই তাদেরকে বানাই দিচ্ছে। হুম তারা চুপচাপ, তারা কিছু বলছে না। জি সাদিক খাইমরে বিভিন্ন সাংবাদিক দেশি বিদেশি বলতেছে সাদিক খাইম ছিল জুলাইয়ের পিছন থেকে সবচেয়ে বড় হিরো, কোঅর্ডিনেট করছে, এটা করছে সেটা করছে। সাদিক খাইম কিন্তু নিজে দাবি করে নেই কোনো ক্রেডিট, হুম চুপচাপ সে। এদিক দিয়ে কিন্তু তার মার্কেটিং চলতেছে, আচ্ছা আচ্ছা, যেটা ডাক্তার নিরীক্ষণের আগেই এই পারসেপশনটা তৈরি হয়ে আছে। হুম এই জিনিসটাকে কোয়েশ্চন করার সুযোগ ছিল ছাত্রদলের, সে কোয়েশ্চন করে নাই, করতে পারে নাই। জি এই জায়গাতে সাদিক কায়েম জুলাইতে একটা অর্গানিক জুলাই হুম সাপোর্ট পাইছে, যে এটা অর্গানিকলি গ্রো করছে। তারা আর্টিফিশিয়ালি নেয় নাই, কিন্তু জামাত জি। শিবির নিজে বলে নাই, আচ্ছা নিজে ক্রেডিট দাবি করে নাই। হুম তারে ক্রেডিট সাংবাদিকরা দিচ্ছে, এনসিপির সার্জিস গিয়ে হয়তো বলতেছে তাদের ওখানে যে জামাত শিবির আমাদেরকে হেল্প করছে। জি তারা অর্গানিক্যালি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি হয়ে গেছে, পারসেপশন তৈরি হয়ে গেছে। সো এটা তাদেরকে হেল্প করছে ডাকসু নির্বাচন, হ্যাঁ, স্পেশালি তাদের যে সম্মুখ সারির যে প্যানেল মেম্বার ছিল হ্যাঁ, তাদেরকে লোকে জুলাইয়ের সাথে অ্যাসোসিয়েট করছে। করছে। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি 4টা পয়েন্টের কথা বলতেছিলেন। 3 নম্বর, জি হ্যাঁ 3 নম্বর পয়েন্ট হলো এদের সংগঠন, সংগঠন। ক্যাডার ভিত্তিক যেহেতু রাজনীতি করে, এদের নিজস্ব ফিক্সড কর্মী আছে জি যারা এদের বাইরে যায় না। আর হুম এদের এই ফিক্সড এই ক্যাডার ভিত্তিক দলগুলো ভারতেও সেম, বিজেপি আরএসএস গেমটা, জি ওখানেও এই তাদের সংগঠনটা মজবুত। আচ্ছা গণমুখী দলগুলো সংগঠন মজবুত হয় না, কারণ এখানে আপনার মাস পিপল থাকে, জি এটার কোনো একক নিয়ন্ত্রণ থাকে না, ডিসিপ্লিন কম থাকে, চেইন অফ কমান্ড থাকে না, জি যেটা শিবিরের মধ্যে আছে। জি তো তাদের এরকম রিজার্ভ ফোর্স আছে। হুম এটা পৃথিবীর যে কোনো দেশে এরকম ধর্মীয় রাজনৈতিক দলগুলো দেখবেন যে সংগঠন তাদের জন্য একটা বড় সাপোর্ট হয়। বুঝতে পেরেছি। এটা একটা 3 নম্বর ফ্যাক্টর ছিল। হুম 4 নম্বর ফ্যাক্টর যেটা ছিল সেটা হলো শিবিরে যারা প্রার্থী হুম হুম তাদের সফট, সেফ অ্যান্ড জেন্টেল পার্সোনালিটি বা ইমেজ, হুম যেটার কারণে নারীরা তাদের উপরে ভরসা করতে পারছে, আচ্ছা একটা নিরাপদ বোধ করতে পারছে হুম, যে এদের ভিতরে আপনি কোনো অতিরঞ্জিত কিছু দেখবেন না। হুম এই ছেলেগুলো কোনো ধরনের ছেঁচড়ামি করে নাই, বা অ্যাগ্রেসিভনেসটা ওভাবে ছিল না যেটা আমরা অন্য প্যানেলের হয়তো মেম্বারদের মধ্যে পেয়েছি। মেম্বারদের মধ্যে আপনি পেয়েছেন। রাইট। হ্যাঁ, সো তাদের ইলেকশনের কমিউনিকেশনের জায়গাটায় এরা অনেক সফট এবং ওরকম একটা অ্যাপ্রোচ ইমেজ তাদের ছিল। হ্যাঁ, তার যার কারণে জেন্টেল একটা ইমেজ ছিল, যেটার কারণে তাদেরকে নারীরা নিরাপদ বোধ করতে পারছে। হ্যাঁ, তাদেরকে কোনো কারণে কোনো বিষয়ে তার কাছে অনিরাপদ মনে হয় না, এই সফটনেস এবং জেন্টেল জি। একটা ইমেজের কারণে। হুম। এই 4টি ফ্যাক্টর মূলত কাজ করছে, যেটার কারণে শিবির আসলে আমি নারীদের প্রশ্নে করছে। আলাদা করে আসতাম, আপনি হয়তো চতুর্থ পয়েন্ট হিসেবে এই ব্যাপারটা বলেছেন, কারণ অনেকেরই একটা সারপ্রাইজিং ফ্যাক্টর হচ্ছে যে বাকি সবাই ভোট দিক কিন্তু নারীরা তো শিবিরকে হয়তো বা ভোট দিবে না। কিন্তু সেখানে আমরা দেখলাম যে নারীদের বিভিন্ন হলে, ছাত্রীদের হলে আর ইন জেনারেল যারা হলে থাকছে না, নারীদের একটা বড় সংখ্যার ভোটই আসলে শিবির পেয়েছে। তাহলে আপনি বলতেছেন যে এইখানে ইন্ডিভিজুয়াল প্রার্থীর পার্সোনালিটি
টেম্পারমেন্টটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। নির্বাচনের মাঠে রাজনীতি গোলাই ফেলা যাবে না, জি। আর রাজনীতি নিয়ে নির্বাচন দেখা যাবে না। এটা একটা বড় সমস্যা। রাজনৈতিক দলগুলো বিশেষ করে এক্সট্রিম ডান এবং এক্সট্রিম বাম যারা, জামাত কিংবা বাম সিপিবি, এরা নিজের আদর্শ, বদ্ধমূল আদর্শ বা ধারণা জনগণের উপরে চাপাই দিতে চায়। আচ্ছা। রাজনীতি দিয়ে নির্বাচনকে দেখতে চাই। এবং জামাত তো মনে করে যে নির্বাচন হলো তাদের জন্য একটা দাওয়াতি কাজ। রাজনীতি দিয়ে নির্বাচন দেখলেই আপনার নির্বাচন আপনি হারবেন। কিভাবে? নির্বাচনটা স্পেশাল এক্সক্লুসিভ, এটা আলাদা জগৎ। এই জায়গায় নির্বাচনের সময় ভোটারদের সাইকোলজি কমপ্লিটলি আলাদা হয়ে যায়। আচ্ছা। অনেক ভোটার আছে তারা আপনার রাজনীতি সাপোর্ট করে কিন্তু ভোট দেয় আরেকজন। আচ্ছা আচ্ছা। এই জামাতের দেখবেন যে কিংবা স্বাভাবিকভাবে হুজুরদের কিন্তু ইমাম মানতে অসুবিধা নেই লোকের মসজিদে, কিন্তু রাষ্ট্রের ইমাম হিসেবে ভোট দেয় না। ব্যাপারটা বুঝলেন কিনা? আপনার রাজনীতি কিন্তু অনেকেই পছন্দ করে কিন্তু ভোট দেয় না আপনার আবার। বুঝতে পারছি। তাহলে রাজনীতি এক জিনিস, নির্বাচন আরেক জিনিস। যে তাকে দিয়ে তার কাজটা হবে কিনা। ইয়েস, দ্য পয়েন্ট ইজ এখানে জনগণ সম্পূর্ণ দেখে হলো তার সার্ভিসটা, ওয়েলফেয়ারটা, তার কল্যাণ কী হবে, কাজ কী হবে, নিরাপদ কিনা, সম্পূর্ণ স্বার্থভিত্তিক দেখে। রাজনীতিতে সে ওটা কানেক্ট করে, আইডিওলজিক্যাল ইস্যু দীর্ঘ সময় চর্চা করে, মুভমেন্ট করে, ওটা ভিন্ন বিষয়। তো রাজনীতি এবং নির্বাচন এক জিনিস না হওয়ার কারণে অনেক মেয়ে যারা শিবিরকে ভোট দিয়েছে তারা শিবিরকে রাজনীতিকভাবে পছন্দ করে না, শিবির করেও না, কিন্তু সে দেখতেছে শিবিরের দ্বারা সে আক্রান্ত হবে না, শিবিরের দ্বারা সে রেপ হবে না, হ্যারেসড হবে না বা ঝামেলায় পড়বে না, বা শিবিরের কারণে সে অন্তত পক্ষে কোনো আর দুর্নীতিগ্রস্ত হবে না, সামথিং হয়। সো এখানে দেখছে হলো প্রপারলি নিজের হিসাবটা বুঝছে, সে নিজের লাভটা পাইতে চাইছে। কিন্তু রাজনৈতিকভাবে দেখবেন যে সে আবার শিবির করে না, শিবির রাজনীতি পছন্দও করে না। তো এজন্য মেয়েরা যে এখানে ভোট দিছে এটা নির্বাচনী, এটার কারণে রাজনীতি পাল্টে যায় নাই। আপনি আজকে এখন গিয়ে ওখানে জরিপ চালিয়ে দেখেন কই % শিবির করে, আপনি যে পরিমাণ ভোট পাইছে এই পরিমাণ আপনি শিবির পাবেন না। তো অবশ্যই অবশ্যই। ইজ ইট ক্লিয়ার? সো দ্যাটস হোয়াই এটা নির্বাচনে ভোটের হিসাবে নারীরা তার স্বার্থের হিসাব দেখে, তার সার্ভিস দেখে, ওয়েলফেয়ার দেখে ওই ভোটটা দিছে। আর সেই ভোটও শিবির পাইছে তার রাজনীতির কারণে, যে ন্যারেটিভ সে দীর্ঘদিন বানাইছে। এই নির্বাচনে কোনো ক্যাম্পেইনের কারণে কোনো কিছু প্লাস মাইনাস কারো হয় নাই, কারণ কেউই নির্বাচনটা নির্বাচন হিসাবে করেন নাই। মানে আলাদাভাবে বৈশিষ্ট্যমণ্ডিত কোনো ক্যাম্পেইন আমরা এখানে দেখতেছি না, না শিবির, না ছাত্র দলের, না অন্য কারণে। আচ্ছা, এবার আমি একটু অন্য পয়েন্টে আসি, মুক্তিযুদ্ধ ফ্যাক্টর। আপনার কি মনে হয় যে যেহেতু শিবিরকে অনেক সময় ট্যাগ করা হয়েছে ঐতিহাসিকভাবে রাজাকার হিসাবে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হিসাবে, এটা একটা দীর্ঘ ইতিহাস আছে, এবং শিবিরের পক্ষ থেকে বা জামাত ইসলামের পক্ষ থেকে অনেক সময় মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত স্টেটমেন্ট আমরা পাই, তো এই ডাকসু ইলেকশনে বিশেষ করে মুক্তিযুদ্ধ ফ্যাক্টরটা কিভাবে কাজ করেছে বা আদৌ কাজ করেছে কিনা? নির্বাচনে ডাকসু মুক্তিযুদ্ধ ফ্যাক্টরটা কাজ করে নাই। ওকে, না করার কারণ হলো নির্বাচনের মধ্যে যে কোনো নেগেটিভ একবারের বেশি কাজ করে না। আচ্ছা। আর মুক্তিযুদ্ধ নেগেটিভ অলরেডি আওয়ামী লীগ ইউজ করে ফেলছে। ওকে। এবং ওভার ইউজ করে ফেলছে। সত্য। এই নেগেটিভ, মুক্তিযুদ্ধ নেগেটিভ নির্বাচনে কেউ যদি ইউজ করে, কারো ক্ষেত্রে কেউ এটাকে কাজে লাগাইতে পারবে না। মানে জাতীয় নির্বাচন হোক আর কোনো নির্বাচনে এই নেগেটিভ চলবে না বাংলাদেশে। আর মুক্তিযুদ্ধ নেগেটিভটা নির্বাচনে নেগেটিভ হিসেবে, কিন্তু রাজনীতিতে আপনি এই মুহূর্তেও যদি আপনি যান, শিবিরকে আজকে কোনো একটা মুক্তিযুদ্ধ বিরোধী পজিশন নিতে বলেন, শিবিরকে ডাকসু জিতার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া করে দিবে পোলাপাইন। রাজনীতিতে মুক্তিযুদ্ধ রিলেভেন্ট ছিল, আছে, থাকবে। রাইট। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র মুক্তিযুদ্ধকে ধারণ করে। সেখানে যখন এই যে মুক্তিযুদ্ধ নিয়ে ইস্যু হলো তখন কিন্তু সরাইতে হলো। কিন্তু নির্বাচনের ন্যারেটিভ হিসেবে মুক্তিযুদ্ধ একটা কৌশলগত, স্ট্র্যাটেজিক্যালি একটা ন্যারেটিভ একবারের বেশি কাজ করে না। আর এই মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে তো আওয়ামী লীগ কভার ইউজ করেছেই, এটা নিয়ে উল্টা অনেকে ভিকটিম বানাইছে, যার কারণে এটার প্রতি উল্টা মানুষের খুব আছে। সো এটাকে মিসইউজ যারা করছে, গলদ ইউজ যারা করছে, এটার নামে হাইকোর্টে রিট করে দিচ্ছে, উল্টাপাল্টা এগুলো করছে, এটার কারণে উল্টা বুমেরাং হয়েছে এবং শিবির লাভবান হয়েছে। ছাত্র শিবিরের জয়লাভ করার পিছনে আপনি তো কয়েকটা ফ্যাক্টর বললেন। ছাত্রদল সমর্থিত প্যানেল একটা সম্পাদকীয় পদ যে পেল না, কোনো গুরুত্বপূর্ণ পোস্টই তাদের নেই, এইটার পিছনে আপনার ব্যাখ্যাটা কোন দিকে যাবে? মানে তারা তো কিছু পোস্ট পাওয়াটা এক্সপেক্টেড ছিল। তিনটি ফ্যাক্টর যে কারণে ছাত্রদল একটা পোস্টও পায় নাই। এই ডাকসু মূলত
ছাত্রদলের হার না, হুম এই ডাকসু শিবিরের জিতও না। এই ডাকসুকে যদি আপনি, অনেকেই এটাকে জাতীয় নির্বাচনের সাথে মেলাচ্ছে, জাতীয় নির্বাচনে এটার কী প্রভাব পড়বে, বাস্তবে খুব একটা প্রভাব তো পড়বে না। হুম কিন্তু আমরা যারা পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, ইলেকশন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, এখান থেকে এটা নিয়ে এখন অনেক রাজনীতি হবে হয়তো, কিন্তু এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো এই ডাকসুর হার মূলত হুম তারেক রহমানের হার। ডাকসুর হার তারেক রহমানের হার তারেক রহমানের কিভাবে? হার। কারণ এই ডাকসু তারেক রহমানের সম্ভবত, আম নট শিওর, সম্ভবত প্রথম হয়তো বা তার নেতৃত্বে কোনো নির্বাচন। গত 17 বছর ধরে বিএনপি নেতা ছিল, বিএনপি চালাইছে হলো তারেক রহমান। জি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কিন্তু সরকার পতন ঘটাইতে পারে নাই। এটা কিন্তু এনসিপি প্রায় বলে যে আপনারা পারেন নাই, খালেদা জিয়ার বের জি। করতে পারেন নাই। জি যারা আমরা স্ট্র্যাটেজিক এবং অন্যান্য রাজনৈতিক দল, তাদের জন্য এটা একটা বিশাল একটা পয়েন্ট, জি বিএনপির অবস্থা এবং বিএনপির নেতৃত্ব রাজনীতি বোঝার জন্য সে কোথায় দাঁড়ায় আছে। জি এই ডাকসুর পোলাবাইনগুলো এখন তারেক রহমান কিছু বলবে না, তারা হয়তো এখন রাজনীতি করা প্রয়োজনে হয়তো শিবিরকে ওখান থেকে পরিবেশ পরিষদের মতো করে নিষিদ্ধ করে দিবে, হুম কিন্তু এটার মাধ্যমে তাদের চেহারা বেরিয়ে আসছে, একটা অ্যানালাইসিসের সুযোগ আছে। বিএনপির ব্যাপারে এখন সতর্ক হওয়া খুব জরুরি। রাইট তারা যদি মনে করে ওই হাইপে থেকে আমরা 250 আসন পেয়ে যাবো, অটোমেটিক জিতে যাব, এটা ভুল। নির্বাচনের ময়দানে হুম যে কেউ গেম খেলে দিতে পারে। আরেকটা কনসার্ন হলো এটা, সেটা হলো এখানে শুধুমাত্র ছাত্রদল হারে নাই, হুম হুম গণ অভ্যুত্থানের যারা প্রকাশ্য শক্তি তারাও হেরেছে। জি জি সো এনসিপি সমর্থিত প্যানেলও বাকচাষ, ভালো করেনি। যারা কিন্তু প্রকাশ্যে গণ অভ্যুত্থান নেতৃত্ব দিছে, রাইট ইট ইজ দ্য ভেরি ভেরি আনফর্চুনেট। তারা তো এদেশের সবচেয়ে বেশি স্বীকৃত, গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি ভোট পাওয়ার কথা, জি ছাত্রদের মধ্যে তাদের জনপ্রিয়তা বেশি থাকা উচিত থাকা ছিল। উচিত ছিল। গণ অভ্যুত্থানের প্রকাশ্য শক্তি শুধু ডাকসুতে না, জাতীয় নির্বাচনও সব জায়গায় তাদের ভালো অবস্থা থাকার কথা, হুম অ্যাট এনি ওয়ে, ইন এনি ওয়ে। জি নির্বাচনও তো মাস্ট, হুম রাজনীতি তার দাঁড় করাইতে সময় লাগতে পারে, ওটা ভিন্ন, হুম কিন্তু গণ অভ্যুত্থানের শক্তির হার এই নির্বাচন। এক, তারেক রহমানের হার, হুম হুম 2 নম্বর হলো এটা গণ অভ্যুত্থানের শক্তির হার। শক্তির হার হিসেবে দেখা সম্ভব। এখন ছাত্রদল কেন হেরে গেছে, 3টি কারণ। হুম নাম্বার 1 হলো ছাত্রদল এখানে আদর্শিক গেম খেলতে চাইছে। হুম জামাত শিবিরের এসে 71 নিয়ে গালাগালি করা, নারী হ্যারাসমেন্ট এগুলো করছে, কিন্তু নির্বাচন হলো মূলত আপনি তাদেরকে, জনগণকে, ভোটারকে কি অফার করতেছেন, জি কি সার্ভিস দিবেন, তার জন্য কি ভালো কিছু করবেন, হুম এবং সেটা শিবিরের চেয়ে কোন দিক দিয়ে বেটার, সহজ ভাষায় সেটা তুলে ধরা, যেটা তারা ব্যর্থ হয়েছে। সেটা তারা ব্যর্থ হয়েছে। তারা সেটা ব্যর্থ হয়ে তারা অভিভাবকদের কাছে ভোট চাওয়া শুরু করে দিয়েছে, ফোন করে করে। এই জিনিসগুলো আরও নেগেটিভ হয়েছে। তারা কি করছে, তারা নিজেদেরকে বেটার না বানাইয়া তারা অন্যজনের হাত পা ধরা, অন্যজনের কাছে ছোট হওয়া শুরু করছে, মামা খালা চাচুরে দিয়ে চাকরি পেতে চেষ্টা করছে, নিজের যোগ্য না বানাইয়া তারা। তো এই জিনিসটা তাদেরকে আরও নিচে নামাইছে। 1 নম্বর হলো তারা আসলে জনগণের কাছে তাদের ম্যানিফেস্টো নিয়ে রিচ করতে পারে নাই, রিচ করলেও সেটা তারা যে কেন বেটা সেটা ক্যাশ করতে পারে না ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে। 2 নম্বর, শিবিরের রাজনীতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, দে ডোন্ট হ্যাভ এনি স্টাডি অ্যাবাউট শিবিরের পলিটিক্স, যার কারণে তারা শিবিরকে নারী হেনস্থার অভিযোগ দিয়ে সারা বাংলাদেশ কর্মসূচি দিয়ে বসছে, যেটা সে করতে পারতো ইসলামের এগেইনস্টে। অন্য ক্ষেত্রে শিবিরের রাজনীতি নিয়ে, যেহেতু এটা মূলত রাজনৈতিক নির্বাচন ছিল না, রাজনৈতিক লড়াইয়ে মূলত এখানে হেরে গেছে ছাত্রদল শিবিরের সাথে। দীর্ঘদিন অলরেডি শিবিরের যেহেতু এখানে রাজনীতি করা ছিল, গুপ্ত রাজনীতি, তাইলে ছাত্রদল সেভাবে সেটা বিল্ড আপ করা উচিত ছিল, সে রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়া উচিত ছিল, সে সেটা মোকাবেলাটাই আসলে হেরে গেছে, করতে পারে নাই। শিবির সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, শিবির কীভাবে কাজ করে, কীভাবে কাজ করতেছে, শিবিরের রাজনীতি কি আসলে সেটাই তার জানা নাই, যার কারণে সে কাউন্টারই করতে পারে না শিবিরকে। তার মানে পলিটিক্যাল অপোনেন্টকে রিড করার যে হোমওয়ার্ক, এইটা ছাত্রদল এবং অন্যান্যরা মিস করেছে, কমপ্লিটলি ফেল করছে। আচ্ছা জি, নাম্বার 3 হলো শিবিরকে তো বুঝতে পারে নাই, ভোটারকেই বুঝতে পারে নাই। অবশ্যই ভোটার নিয়েই এদের স্টাডি ঠিক নাই। শিবির, জামাত এবং বিএনপি এরা সকাল বিকাল নাকি জরিপ করে, জরিপের উপর জরিপ করে। এই জরিপগুলো সবচেয়ে বড় সমস্যা হলো এই জরিপগুলো করে তাদের দলীয় লোক দিয়ে, যার কারণে গ্রাউন্ড থেকে অ্যাকুরেট ফিডব্যাক আসে না। এমনকি আপনি যদি এগুলো কোনো প্রফেশনাল কোনো এজেন্সি দিয়েও করান, বিশাল বিশাল যে এখানে বাংলাদেশে কনসালটেন্সি ফার্ম আছে গবেষণা করে, এদেরকে দিয়ে করাইলেও নির্বাচনী জরিপগুলো ফেল করবে। কারণ নির্বাচনী জরিপ আপনাকে করাইতে হবে ইলেকট্রাল এক্সপার্ট দিয়ে,
যে আসলে ইলেকশনকে জানে, ইলেকশনকে বুঝে ওই অনুযায়ী কোয়েশ্চেন ফ্রেম করতে পারবে, যেটা আপনি গ্রাউন্ড ফিডব্যাক পাবেন। ছাত্র দল স্টুডেন্টকে রেডি করতে চায় না, সে স্টুডেন্টকে বুঝতেই চায় না, সে স্টুডেন্টরা গিয়ে আগে স্টুডেন্টদের সমস্যা কি, স্টুডেন্টরা এখন কোন মুডে আছে, স্টুডেন্টরা আসলে এখন কোন দিকে আছে, তার স্ট্রেংথ কি, উইকনেস কি, এই স্ট্র্যাটেজিক জায়গাটা স্টুডেন্টকে তার বুটার যেটা, তার মূল জিনিস যেটা পুঁজি, সে জায়গাটাতেই ছাত্রদল আসলে স্টাডিটা প্রপারলি করতে পারে নাই। সে যদি প্রপারলি ভোটার বুঝতে পারতো, দেন সে প্রপারলি স্ট্র্যাটেজি বানাইতে পারতো। সে তো ভোটারই বুঝতে পারে নাই, ভোটার স্টাডি তার প্রপার নাই, এবং বুঝতে পারার প্রয়োজনীয়তা আমার ধারণা তারা হয়তো বুঝেই নাই। এখন আরো মজার বিষয় হলো, শিবির না বুঝলে এটা চলে কেন? তার তো গুপ্ত রাজনীতি আছে, তার তো ক্যাডার বাহিনী আছে, ছাত্রদলের তো সেটাও নাই। তাহলে তার তো আরো বেশি ভোটার অ্যানালাইসিস জরুরি ছিল, যেটা এখন বিএনপির চিন্তা করা উচিত ময়দান নিয়ে। বিএনপি নাকি এখন প্রতি আসনে ডেলি জরিপ করে, এই সমস্ত জরিপগুলো তাদের জন্য ফাউল হবে, কারণ এই জরিপগুলো এমন লোক দিয়ে করায়, হয় দলীয় লোক, নয়তো কিছু এজেন্সি, প্রফেশনাল এজেন্সি, অথবা তাদের সোকল মাহাদি আমিন হোয়াটএভার যারা আছে এদেরকে দিয়ে করায়। এই লোকগুলোর ইলেকট্রাল কোনো এক্সপিরিয়েন্স নেই, ইলেকট্রাল এক্সপার্ট না, যার কারণে এরা কোয়েশ্চনই ফ্রেম করতে পারে না ইলেকট্রাল জরিপ কেমন হবে সেটার। গ্লোবাল ইন্ডাস্ট্রিতে আপনার ইলেকট্রাল এক্সপার্ট দিয়ে জরিপগুলো করায়। ইউএসএতে আপনি দেখেন, সেখানকার ক্যাম্পেইন, আপনি ইউএসএ ছিলেন, আপনি জানেন সেখানকার ক্যাম্পেইন কারা সামলায়, ওখানকার ক্যাম্পেইনগুলোতে কেমনি কোয়েশ্চেন ফ্রেম হয়। গ্লোবালি ইলেকশনটা আপনার প্রফেশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে আপনার করা হয়। এর কারণ হলো এরা অ্যাকুরেট ফিডব্যাক আনতে হয় ময়দান থেকে, এবং অ্যাকুরেট ফিডব্যাক আনার পরে আপনার এটা ক্রস চেক করতে হয় অনেকভাবে, কারণ ডেইলি আপনার মানুষের মধ্যে ন্যারেটিভ বদলায়, ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যাইতে হয়। এটার একটা নির্বাচনের একটা ওয়ে আছে গ্লোবাল ইন্ডাস্ট্রিতে। আমি নিজে বিশ্বের কয়েকটি দেশে কাজ করছি ইলেকট্রাল ম্যানেজমেন্ট নিয়ে, অনেক দল যারা বিজয়ী হয়েছে তাদের সাথে আমরা কাজ করছি। এখানে রাজনৈতিক লোক দিয়ে নির্বাচন হয় না, কারণ আপনি রাজনৈতিক কর্মীরা বললেন যে কালকে এই জিনিসটা করতে হবে, সে বলবে আমার পেট ব্যথা, পুষ্য করবো ভাই, অথবা এখানে টাকা নিয়ে টানাটানি হয়। নির্বাচনের মধ্যে ওই সুযোগ নেই, কারণ এটা একটা লিমিটেড সময়ের মধ্যে আপনার ফুল ইফোর্ট দিয়ে প্রপার স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে ময়দান থেকে রেজাল্ট বের করে আনতে হয়। এখানে এই মুহূর্তে যে কাজ করতে হবে এটা এই মুহূর্তে করতে হবে, কোনো জিনিস মিস হওয়া যাবে না, ডান বাম হওয়া যাবে না। উল্টাপাল্টা যদি একটা ভুল করেন সেটা আপনার জন্য বুমেরাং হবে। যেমনিভাবে ছাত্র দলের জন্য নারী হেনস্থার অভিযোগ বুমেরাং হয়েছে, আপনার ঘর যখন কাছে আর আরেকজনের ঘরে ডিল মারা উচিত না। ছাত্রদল নিজের বিরুদ্ধে 50টা ধর্ষণের অভিযোগ আছে, এবং 71 নিয়ে রিট করে বসছে বামরা। তাইলে এই যে জিনিসগুলো তারা করলো, এই একটা দুইটা ভুলের কারণে আপনি পুরো গায়েব হয়ে যাবেন নির্বাচনে। রাজনীতিতে অসুবিধা নেই, এগুলো শুধরাইতে পারবেন, সময় পাবেন, আর একটা বলে দিলে মানুষ ভুলে যাবে। নির্বাচনের ময়দানটা লিমিটেড টাইমের টাইট সময়ে মানুষও এক্ষেত্রে সেন্সিবল হয়ে যায়, সব কিছু কাউন্ট করে, এই সময় ভুল করার সুযোগ নাই, যার কারণে এই জিনিসটা পুরোটা প্রফেশনালি করতে হয়। এজন্য পৃথিবীর সমস্ত গ্লোবালি সমস্ত উন্নত দেশে, এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেই আপনার প্রশান্ত কিশোর আপনি চিনবেন, আইপ্যাক, সুনীল কানোগুলো আপনি চিনবেন, অসংখ্য এজেন্সি আছে যারা ইলেকশন ম্যানেজমেন্ট করে। প্রত্যেকটি দল ওখানে ইলেকশন ম্যানেজমেন্ট এক্সপার্ট নেই, প্রত্যেকটি দল পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট নেই। এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তার সাথে আমাদের কোনো কিন্তু বেশি ফারাক নাই। আপনি সোশ্যালি বলেন, ইকোনমিক্যালি বলেন, কোনো দিক দিয়ে খুব ফারাক নাই, পাশেই। এদের ওখানে কিন্তু সবচেয়ে মানে হাইপ এবং বড় একটা ইন্ডাস্ট্রি হলো কিন্তু এই ইলেকশন ইন্ডাস্ট্রি। বাংলাদেশেও কি তাহলে ডানপন্থীদের উত্থান হচ্ছে? শিবিরের এই জিতে যাওয়াটাকে কি ডানপন্থীদের উত্থানের লেন্স দিয়ে আমরা পড়ব, নাকি এটা আমাদের জন্য ভুল হবে? এখানে আপনি কি বলবেন? মানে ডানপন্থী উত্থান হিসেবে দেখা সুযোগ নাই? আচ্ছা, এটা একটু যদি ইলাবোরেট করেন। এটা শিবিরের সাথে কন্ট্রাডিক্ট হয়ে যাবে। কিভাবে? শিবির তো ডানপন্থী হিসেবে হাজিরই হয়নি। রাইট, সে একটা ডিফারেন্ট রাজনীতি করছে, সে নিজেই তখন ইনক্লুসিভিটি নিয়ে হাজির হয়েছে, ডেমোক্রেসি নিয়ে হাজির হয়েছে। সে যদি বলতো সরাসরি ডোনাল্ড ট্রাম্পের মতো অথবা মোদির মতো হিন্দুত্ববাদ নিয়ে কথা বলতো, তারপর দেখতাম যে সে জিতে কিনা দেখি। তার বয়ানে এটা পাইনি আমরা। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলুক যে আমি ইসলামী শরিয়া কায়েম করব, তারপর জিতে কিনা দেখি। ডোনাল্ড ট্রাম্প যেমনি আমেরিকায় বৈশাখ বলছে, এমনি বলুক দেখি জিতে কিনা, তারপর এটা বুঝতে পারতাম। এটা তো শিবিরের প্যানেলের সাথে কন্ট্রাডিক্ট করে। এটা বলার পরে ঢাকা ইউনিভার্সিটি পোলাপাইন ভোট দিলে আমরা বুঝতাম যে হ্যাঁ, এই পোলাপাইন ডানপন্থীর উত্থান হয়ে গেছে। গ্লোবালি হচ্ছে, এটা সত্য, ভারতেই হচ্ছে, আমেরিকায় হচ্ছে। একটা রিলিজিয়াস যে আপনার ন্যাশনালিজম, ধর্মীয় জাতীয়তাবাদ, এটা গ্রো করতেছে, হচ্ছে, এটার একটা হাইপ চলতেছে গ্লোবালি, এটা ঠিক আছে। কিন্তু ডাকসুতে এটা হয়েছে, এটা কনক্লুশনটা না, ঠিক হবে না। তার মধ্যে আরো ঠিক হবে না কেন? এটা নির্বাচন দিয়ে কারো উত্থান পতন আপনি ডিসাইড করতে পারবেন না। কারণ এখানে আরো ইস্যু হলো, আপনার টোটাল ভোটের মধ্যে অ্যাভারেজ করলে শিবির ভোট পাইছে কত? 10,000 অ্যাভারেজে। সাদিক কাইম একদম 14,000 পাইছে। সমস্ত আসনে তারা যারা প্রার্থীগুলো পাইছে, সমস্ত ভোটাররা
এই যে টোটাল অ্যাভারেজ করলে আপনি দেখবেন যে 10,000-এর মতো। স্বতন্ত্ররা যথেষ্ট ভোট পাইছে। সব মিলিয়ে ধরেন যে অ্যাভারেজ করেন 10,000 করে পাইছে। হুম। তো ডাকসুতে পড়ে বলবেন ভোটার কয়জন? 40,000। 40,000 30,000 বলবেন যাদের ভোট দেয় নাই। দেয় নাই, রাইট। কাস্ট হয়েছে ধরেন যে 32,000, 22,000 তো দেয় নাই। মেজরিটি তো তাদেরকে ভোট দেয় নাই ভাই। কারেক্ট, স্টিল নির্বাচনী হিসাবে তারা জয়ী। এমনকি 50% ধরেন আপনি, ধরেন আমরা 15,000 ধরি, তো 15,000 লোক তো ভোট দেয় নাই তাকে, তো কেমনে রাতমাত্র উত্থান হয়ে গেছে। রাইট। তারা যদি এমন কোনো ল্যান্ডস্লাইড ভিক্টরি পাইতো, যদি বলতো যে 20,000 25,000 ভোট পাই গেছে, তখন বলতাম যে তার ডানপত্তির উত্থান হয়ে গেছে। আর এখানে নির্বাচনটা যেহেতু নির্বাচন হিসেবে হয় নাই, যার কারণে এখানে শিবির কোনো কিছু উল্টাই ফেলে নাই। শিবিরের প্রার্থীরা খুব যোগ্যও ছিল না, তাদের কোনো বয়ানই ছিল না। আপনি বলেন যে শিবিরের ট্যাগলাইন কী ছিল, শিবিরের কী ক্যাম্পেনিং ছিল, কী সিগনিফিকেন্স ছিল, নাথিং। শিবিরও বিশাল কিছু অর্জন করে ফেলে নাই, ঢাকা ইউনিভার্সিটির কোনো কিছু বদলাই যায় নাই। এবং ওই যে বললাম যে সরকারে এখন আসছে তারা, এখন দেখা যায় সরকার চালাইতে পারে কিনা, নাকি সে মূর্তি হয়ে যায়, এখনও দেখার বাকি আছে। তো সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডানপন্থীদের উত্থান একটা নির্বাচনের রেজাল্ট দিয়ে এই কনক্লুশনে তারাই যাইতে পারবে যাদের নির্বাচন কিংবা রাজনীতি সম্পর্কে ক্লিয়ার ধারণা নাই। ওকে, এখানে ডানপন্থীর কোনো উত্থান হয় নাই। এই পয়েন্টটা তার মধ্যে মেঘমাল্লার আপনি দেখেন, মেঘমাল্লার পোলটা 5,000 ভোট পাইছে অলমোস্ট, রাইট। অলমোস্ট হামিমের পাশাপাশি সে ভোট পাইছে। তারপরে উমামও অলমোস্ট 3,500-এর বেশি ভোট পাইছে। তারপরে আপনার এরাও যদি একসাথে হয়তো কোনো প্যানেল হতো, তখন হয়তো দেখা গেল যে শিবিরের হয়তো ভোট আরো কম হইতো। তো এদের মধ্যে স্পিরিটটা আসলে একটা ইস্যু হইতে পারে। কিন্তু এবার জগন্নাথ হলে আপনি দেখেন, যে হলটাকে বিশ্বাস করছিল যে এই হলের ভোট শিবির পাবে না, পাই নাই। তো শুধু ইস্যুটা হলো আপনি নির্বাচনটা স্ট্র্যাটেজিক্যালি নির্বাচন হিসেবে করতে পারেন নাই, এজন্য শিবির জিতে গেছে। শিবির এজন্য জিতে নাই যে শিবির খুব যোগ্য, শিবির বিশাল ক্যাম্পেইন করে ফেলছে, বিশাল রাজনীতি বুঝে ফেলছে, এজন্য না। সে রাজনীতিও কিছু বুঝে নাই, নির্বাচনও কিছু করে নাই। তার গুপ্ত রাজনীতির কারণে একটা ক্যাডার বাহিনী তৈরি হয়েছে, একটা নানান পরিবেশের কারণে, জুলাই টোলে একটার কারণে পারসেপশন তৈরি হয়েছে, এটার কারণে সে একটা আউটপুট পাওয়া গেছে। এখন সমস্যা হয়েছে রাজা যখন ক্ষমতায় থাকে, রাজা কিছু না হলে তার ব্যাপারে একটা হাইপ থাকে বিশাল কিছু। এখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় শিবিরের পক্ষে বিশাল কথাবার্তা, অনেক এখন বিএনপিরে জ্ঞান দেওয়া শুরু করে দিছে। বিএনপির এতদিন যারা বক্তা ছিল তারা বিএনপিরে তোমার এই বলেছে সেই বলেছে বলা শুরু করে দিছে। এখন যারা ক্ষমতায় থাকে তাদের ব্যাপারে এরকম একটা থাকে যে আসলে বিশাল কিছু, আসলে বিশাল কিছুই করে ফেলে নাই। নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট যারা, তাদের সাথে আপনি কথা বললে বুঝবেন যে কিছুই উল্টে ফেলে নাই। এটা একটা মানে ইভেন্ট যেটা আসলে একটা সিচুয়েশনাল কারণে ঘটছে, এটা আসলে নিজেরা কোনো কিছু ক্রিয়েট করে নাই, অ্যাচিভ করে নাই শিবির। এখান থেকে ডানপন্থীর কোনো উত্থান এখানে হয় নাই। ডাকসু এবং জাতীয় নির্বাচনের সম্পর্কটা আপনি কেমনে দেখেন? যারা একটা বাবলের মধ্যে থাকে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে থাকে, এটা এদের ধারণা। ওকে, বাংলাদেশের ভোটার কয়জন? 12 কোটি, মোর দেন 12 কোটি। কয়জন বলতে পারবে ডাকসু কি? পারবে না। 40,000 পোলা বানিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, তারা বলতে পারলো। এর বাইরে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ বা এই ডাকসুতে নির্বাচন হইলে এরা আসলে কি করে এটা সম্পর্কে আইডিয়া নেই। ডাকসু নামটা জানে না বাংলাদেশের মিনিমাম 10 কোটি মানুষ। হইতে পারে 50 লাখ হইতে বলতে পারে, 1 কোটি ধরেন, ভাই ভোটার 11 কোটি আরো। রাইট, এটা কি প্রভাব ফেলবে কার উপরে? আর এদের তো কোনো প্রভাব ফেলার সুযোগ এর জন্য এত ডাকসুর মধ্যে ওই ইউনিভার্সিটির মধ্যে এসে লিমিটেড। এখন সে কিছু চিল্লাপাল্লা করতে পারে, কিছু একটা আন্দোলনের মধ্যে সেন্ট্রাল রুল নিতে পারে, এগুলো নিয়ে কিছু হাইপ তৈরি হয়, সেটাও যদি মিডিয়া দেয়। এখন মিডিয়া এস্টাবলিশমেন্ট যারা আছে তারা আসলে শিবিরের হাইপ দিবে কিনা, অন্যান্য রাজনৈতিক দল তারা স্পেস দিবে কিনা, অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। শিবির জিতে গেলেও এই মুহূর্তে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বড় ফ্যাক্টর ছাত্র দল কিংবা বামেরা। সুতরাং আসলে শিবির এখানে জিতে গেলেও কতটুকু কাজ করতে পারবে, হাইপ নিতে পারবে, সরকার আসলে চালাইতে পারবে কিনা আদৌ, উল্টা নাকি চরম ব্যর্থতার পরিচয় দিবে, ইটস এ ডিফারেন্ট কেস। ওখানে তো শিবির নিজেরা সামলানোর জন্য মরে যাবে, নিজেরা সামলাতে কেমন হয়ে যাবে তার। সুতরাং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ডাকসুর আসলে ডিরেক্ট কোনো প্রভাব নাই, ইনডিরেক্ট প্রভাব আপনার ওই দৃষ্টি থেকে যে তারেক রহমানের হার, গণঅভ্যুত্থানের শক্তির হার, এগুলো দিয়ে অ্যানালাইসিস করে আপনি হয়তো তাদের দলীয় অবস্থান, রাজনীতি এগুলো কিছুটা বুঝতে পারেন। কিন্তু ডিরেক্টলি ডাকসুর কোনো প্রভাব নাই। এগুলোর যে হাইপ তোলা হচ্ছে এগুলো সোশ্যাল মিডিয়া পর্যন্ত, সোশ্যাল মিডিয়ার সাথে রাজনৈতিক ময়দানে নির্বাচনের প্রভাব জিরো। ওকে, এখন আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে, রাজনৈতিক পট পরিবর্তনে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটা বড় ভূমিকা ছিল। ওই তর্ক বা ওই আর্গুমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে কি আপনি বলবেন যে শিবিরের প্যানেলের এই নিরঙ্কুশ বিজয়ে তারা ওই ধরনের সামনে যে ধরনের ন্যাশনাল পলিটিক্স হবে, জাতীয় রাজনীতি নির্বাচন হবে, সেইখানে তো তারা একটা ফোর্স হিসেবে অলরেডি ডাকসুতে একটা প্যানেল নির্বাচিত হয়েছে।
তো ওই জায়গায় কি তাদের একটা ভূমিকা থাকবে না? সামনের যে আন্দোলনগুলো তৈরি হবে, স্টুডেন্টরা যে আন্দোলনগুলোকে নেতৃত্ব দেয় এবং তাদের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি অলওয়েজ একটা সেন্ট্রাল রোল প্লে করে, সেই পার্সপেক্টিভ থেকে। এটা তো একটা রাজনীতি আছে। জি। শিবির আসলে নেতৃত্ব দিছে কিনা অতীতে কোনো আন্দোলন, হুম। সে তো গুপ্তই ছিল। জি। এখন সরাসরি আসার পরে কোন আন্দোলন নেতৃত্ব দিছে? হুম। আন্দোলন যা করে তা বামরাই করে ঢাকা ইউনিভার্সিটিতে, হুম। আন্দোলন যা করে তা ছাত্রদলই করে, গুলি তারাই গিয়ে প্রকাশ্য রাজনীতি তারাই করে। হুম। সামনে কে কোন আন্দোলন করে এবং কতটুকু করতে পারবে শিবির আসলে, এটা তো দেখার বিষয়। এটা সময় বলে দিবে। হ্যাঁ, এবং আপনার সেটার ক্ষেত্রে আপনার ছাত্রদল কতটুকু স্টেক তাদের দিবে, কতটুকু সমন্বয় হবে, হুম। এখানে তো বিষয় অনেকগুলো পাওয়ার আছে, অনেকগুলো জি। পাওয়ার ইয়ে আছে, আপনার স্টেক আছে অনেকের। হুম। তো সুতরাং আপনি এটা তো মানে শিবিরের একার না ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশাল একটা সংখ্যা আছে। জি, অবশ্যই। তো তার মধ্যে শিবিরে ভোট দিছে এবারে যদি 10,000 12,000 ধরেন, বাকি আরও তো 30,000 আছে। হুম। কিংবা শিবিরে যদি শিবিরের পোলাপাইন ভোট দেয় তাহলে দেখবেন যে 5,000 6,000, বাকি 1-2,000 হয়তো আরও অন্যান্য। এখন ইস্যুটা দিন সে নির্ভর করে ন্যারেটিভ অথবা আপনি কি নিয়ে আন্দোলন করতেছেন। হুম। হুম। ছাত্রদের যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি আন্দোলন করেন, সেটা শিবির না, যে কেউ করলেই ছাত্ররা পিছনে দাঁড়াবে। গণঅভ্যুত্থান তার উদাহরণ। নাহিদ ইসলাম কে ভাই? জি। আপনি চিনতেন তারে? আমি চিনতাম? কেউ চিনতো না। জি। এই হাসনাত আবদুল্লাহ এগুলো কারা ভাই? হুম। কেউ চিনতো না। কিন্তু গণঅভ্যুত্থানের একটা সিচুয়েশনের কারণে যে যখন সামনে চলে আসছে, হুম। সে যখন জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ সেটার প্রতিনিধিত্ব করতেছে, জি। সে যখন শেখ হাসিনার বিরুদ্ধে ডাক দিছে, তখন কিন্তু মানুষ তার নেতৃত্বে পিছনে নামে আসছে। রাইট। আজকে ডাক দিতে বলেন কয়জন নামে দেখেন? হুম। হুম। জি। আজকে 5 জন হয়তো খুঁজে পাবেন না, 20 জন খুঁজে পাবেন না। হুম। কারণ হলো মানুষ মূলত কোনো লোকের ডাকে, দলের ডাকে রাস্তায় নামে না। হুম। নামলে তো বিএনপির ডাকেই নামতো আগে। জি। মানুষ রাস্তায় নামে হলো আপনি যদি প্রকৃত অর্থে তার অধিকারের জন্য কথা বলেন, হুম। তার স্বার্থের জন্য কথা বলেন, কল্যাণের জন্য কথা বলেন, এটা যেই বলুক হুম। তার ডাকে মানুষ নামবে। আপনি বললেও নামবে, আমি বললেও নামবে, একজন রিক্সাওয়ালা ডাক দিলেও নামবে। হুম। এই যে আপনি নেপালেই দেখেন এখন যে বর্তমানে চলতেছে, ওটার পিছনে ওয়ান অফ দ্য কি ইস্যু বলতেছে যে ওই একজন র্যাপার হুম। বালেন্দ্র শাহ সামওয়ান, জি। তার ডাকে দেখা গেল যে হয়তো তার কারণে অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেই মুভমেন্টের পিছনে। হুম। হুম। সো ইস্যুটা হলো মানুষ দেখে আসলে আপনি তার জন্য কথা বলছেন কিনা, তার প্রতিনিধিত্ব করেন কিনা। জি। সুতরাং শিবির আসলে কতটুকু জনবান্ধব? হুম। জামাত শিবির যে গণমুখী তো দল না, সে তো ভাই ক্যাডার ভিত্তিক দল। হুম। সে গণমানুষ নিয়ে আসলে রাজনীতি করে না, হুম। সে নিজস্ব বাবলে থাকে। রাইট। তো সে আসলে কতটুকু আন্দোলন করতে পারবে, ছাত্রদের কোন বিষয় নিয়ে আন্দোলন করতে পারবে, আসলে পারবে কিনা সে, হুম। এটা অতীতে তার রেকর্ড প্রমাণ করে না। সো ভবিষ্যতে সময় বলে দিবে, এটা বলা যায়। বলা যায়। আচ্ছা, নির্বাচনের স্ট্র্যাটেজিটা বিভিন্ন দলের জন্য কেমন হবে, তার ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের স্ট্রেংথ উইকনেস, তার কি ধরনের ট্যাগলাইন তৈরি করে মানুষের কাছে যেতে হবে, এই জায়গাটা নিয়ে আসলে আমাদের যে বড় দলগুলি রয়েছে, বিএনপি, বিশেষ করে এখন এনসিপি একটা শক্তি হিসেবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছে, আর জামাত তো আছেই অবশ্যই। এই জায়গায় তাদের ইলেকশন স্ট্র্যাটেজি নিয়ে কী ধরনের চিন্তাভাবনা করা উচিত, এবং এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করতেন। এটা নতুন কিছু না, এটা গ্লোবালি যেহেতু রিকগনাইজড ইন্ডাস্ট্রি, এটা সবাই জানে। জি। বাংলাদেশে এটা নাই, গ্লোবালি এটা আছে। এই বললাম পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও আছে, হুম। খুব ভালোভাবে আছে। ডাকসু ইলেকশন এটা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে হুম। যে নির্বাচনটাকে আপনাকে সিরিয়াসলি নিতে হবে এবং প্রফেশনালি ডিল করতে হবে। রাইট। আপনি যদি এটা রাজনৈতিকভাবে ডিল করতে চান, রাজনৈতিক কর্মী দিয়ে যদি চাকা হয়ে কাজ সারতে চান, এটা হবে না। হুম। সিরিয়াসলি নিতে হবে, এক্সপার্ট দিয়ে কাজ করাইতে হবে, স্ট্র্যাটেজি দিয়ে কাজ করাইতে হবে। জি। নির্বাচনের ব্যাপারটা যেহেতু ভিন্ন, শুরুতেই বললাম রাজনৈতিক দৃষ্টি থেকে নির্বাচন দেখলে হবে না। তো সেক্ষেত্রে এটা গ্লোবালি সমস্ত দেশে এটা হয়, অধিকাংশ দেশে, ওয়েস্টে তো হয়ই। ওয়েস্টে এটা আপনার 60-এর দশক এর আগে থেকে এটা শুরু হয়েছে। ভারতে 2010 বা 12 থেকে শুরু হয়েছে মোদিরে দিয়া। জি। তো এটা বাংলাদেশেও অনেক দল টুকটাক চেষ্টা করতেছে স্মার্টলি জিনিসটা ডিল করার জন্য, এবং সময়টাই আসলে এটার দাবি আরও পুক্ত করে চাহিদাটা। ভোটারদের তো মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এইজটা এখন স্মার্ট এজ। ডোন্ট মেক মিস্টেক যে ইলেকশন ইজ নট অ্যাবাউট অনলি ডেটা, ইলেকশন ইজ নট অ্যাবাউট অনলি রোবোটিক্স, এআই, সোশ্যাল মিডিয়া। এটার একটা নিজস্ব একটা স্ট্র্যাটেজিক ধারা আছে, এটার একটা নিজস্ব একটা ওয়ে আছে, এটা একটা স্পেশালাইজড জগৎ। আপনি রাজনীতিবিদ মানে আপনি নির্বাচন বিশেষজ্ঞ না। আচ্ছা। যার কারণে অনেক রাজনীতিদের জন্য হাইরা যায়, জি। খুব ভালো রাজনীতি করে। এই তো আপনার এই ডাকসুতেই আপনি একজন প্রার্থী যে খুবই ভালো, সবার কাছে খুবই পছন্দের, কিন্তু সে ভোট পাইছে খুবই কম। হুম। হুম। তো ঠিকই একইভাবে
রাজনৈতিক ময়দান এক জিনিস, নির্বাচন যেহেতু আরেক জিনিস। সেই নির্বাচনের ক্ষেত্রে আপনাকে ডাকসুতে শিবির যেহেতু ক্যাডার ভিত্তিক দল, সে কিছুটা ক্যাডার দিয়া মিলাইজুলাই করে ফেলতে পারছে, অ্যাডভান্টেজ পেয়েছে সে। কিন্তু এনসিপি বা বিএনপি তো একদম গণমুখী দল তারা। জি। তো তাদের তো স্ট্র্যাটেজিস্ট নিয়েই কাজ করতে হবে, তাদের পুরো প্রফেশনালি জিনিসটা ডিল করতে হবে। আর যদি নির্বাচনটাকে যদি প্রফেশনালি ডিল করা যায়, স্ট্র্যাটেজিক্যালি ডিল করা যায়, তাহলে যে কোনো দলের ভালো সম্ভাবনা আছে। এমনকি এনসিপি, জি। এনসিপিকে অনেকেই হয়তো মনে করে যে নির্বাচনে তারা কিছু করবে না। বাংলাদেশে বর্তমান সময়ে নির্বাচনের মাঠে সবচেয়ে পাওয়ারফুল ফোর্স হলো এনসিপি। কিভাবে? তার তো কোনো গ্রাসরুট সংগঠন ওইভাবে এখন দাঁড়ায় নাই। নির্বাচনের সাথে সংগঠনের, নির্বাচনের সাথে আপনার রাজনীতির যে সম্পর্ক নেই, তার রাজনীতি দাঁড়াতে আরও 20 বছর লাগবে। এনসিপির রাজনীতি নেই, কিন্তু নির্বাচনে এনসিপির রুল, এনসিপি চাইলে আগামী সরকার গঠন করতে পারে অথবা সরকার গঠন অন্য কোথাও হইতে পারে। তার ওই পুঁজি আছে। আচ্ছা। তার রাজনীতি দাঁড়ায় নাই, তার সংগঠনও নাই, কিন্তু তার নির্বাচনের জেতার এনাফ ক্যাপিটাল রিসোর্স আছে এনসিপির ক্ষেত্রে। হ্যাঁ। আর বিএনপির ক্ষেত্রে আপনি কি? সেক্ষেত্রে বিএনপির ক্ষেত্রেও জিনিসটা বিশৃঙ্খলভাবে আছে, ইনডিসিপ্লিনভাবে আছে। এখন বিএনপি যদি নিজেরা মনে করে যে এমনি হয়ে যাবে, তাইলে হবে না। জামাত অথবা এনসিপি বিএনপির গাইল করে দিতে পারে, নির্বাচনের ময়দান ভিন্ন। সুতরাং আপনি যদি জিনিসটাকে হালকাভাবে নেন, আপনাকে মারাত্মক সাফার করতে হবে, কারণ সবাই এখন জিনিসটা স্মার্টলি ডিল করার দিকে যাচ্ছে। আপনি যদি সেটাকে বুঝতে না পারেন, ডাকসুর পরিণতি হবে। সেটা যেই করবে তার পরিণতি ডাকসুর মতো হবে। সময় বদলাইছে, যুগ বদলাইছে, নির্বাচনের ধারণা বদলাইছে। আপনাকে এখন জিনিসটাকে প্রফেশনালি স্ট্র্যাটেজিক্যালি ডিল করতে হবে। সেই জায়গায় যদি ডিল করতে না পারেন, তাহলে আপনাকে আসলে ডাকসুর পরিণতি বহন করতে হবে। ওকে, উইথ দ্যাট নোট আমরা ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইউনুস ভাইকে তার যথেষ্ট সুচিন্তিত অ্যানালাইসিসের জন্য। তো ইলেকশন স্ট্র্যাটেজি নিয়ে এবং ডাকসু নির্বাচন নিয়ে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম সাদিক মোহাম্মদ আলম। এই ডিসকাশনে আমরা যেটা পেলাম যে নির্বাচন ও রাজনীতি আলাদা বিষয় হলেও কোন রাজনীতি আমরা নির্মাণ করছি তার উপর নির্বাচন হয়তোবা অনেক কিছুই নির্ভর করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। পোস্ট দেখুন, করুন, পোস্টের সাথেই থাকুন।